তো চার্লস ল্যাম্ব হচ্ছে রোম্যান্টিক প্রোজ রাইটার, মানে গদ্য লিখত, বেশিরভাগ এসেজ লিখত, কিন্তু কবিতা বা প্লে কোনো সময় লিখেছিল কিনা আমার ধারণা নেই। কবিতা অনেকগুলো লিখেছিল, কিন্তু চার্লস ল্যাম্বকে লিটারেচারে চেনা হয়েছে হচ্ছে ওর এসেজ এর জন্য। ওর এসেজ এর একটা নাম আছে, এসেজ অফ এলিয়া। এসেজ অফ এলিয়া বলে ওই বইটার মধ্যে ওনার যাবতীয় যত এসেজ আছে সব লেখা রয়েছে আর কি, মানে সব এসেজগুলোই ওনার। এসেজ অফ এলিয়া অনেকগুলো ভলিউম আছে, সেখানে লেখা রয়েছে। আরও মেনশন করা যেতে পারে, তোমরা হয়তো ক্লাস 11-12-11-এ পড়েছো টেলস ফ্রম শেক্সপিয়ার। তোমরা কি এই সিলেবাসটা ছিল তোমাদের, টেলস ফ্রম শেক্সপিয়ার, যেখানে ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, এগুলো সব পড়েছিলে? একটা বই ছিল পাতলা, 11। তাই না? তোমাদের তোমরা যখন পড়ছো তখন সিলেবাসে থাকার কথা টেলস ফ্রম শেক্সপিয়ার। সেইটা মানে ওই প্লেগুলোকে প্রোজের ফরম্যাটে লিখেছিল হচ্ছে ল্যাম্ব। টেলস ফ্রম শেক্সপিয়ার, ম্যারি ল্যাম্ব আর চার্লস ল্যাম্ব। ম্যারি ল্যাম্ব হচ্ছে চার্লস ল্যাম্বের বোন। এরা দুজনে মিলে ওই টেলস ফ্রম শেক্সপিয়ারটা লিখেছিল। মানে ইটস আ প্রোজ ভার্সন, গদ্য অবস্থায়, মানে নাটকগুলোকে ছোট করে বাচ্চাদের জন্য, বাচ্চারা যাতে পড়তে পারে সেরকম করে এই চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব এরা দুজনে লেখে। এবার এদের চার্লস ল্যাম্বের মূল লেখাটাই হচ্ছে এসেস, এবং যে এসেটায়, যে বইটায় এই এসেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে এসেস অফ এলিয়া, ELIA, এলিয়া, এসেস অফ এলিয়া। এবং এগুলো মোটামুটি 1820 নাগাদ পাবলিশ হয় পরপর। অনেকগুলো কবিতাও চার্লস ল্যাম্ব লেখে, কিন্তু চার্লস ল্যাম্বকে মূলভাবে আমরা চিনি মূলত তিনি হচ্ছেন একজন রোম্যান্টিক প্রোজ রাইটার। রোম্যান্টিক প্রোজ উনি লেখেন আর কি। তো রোম্যান্টিক কথাটা আমরা আগেই জেনেছি, যে ফিচার্সগুলো রোম্যান্টিক রাইটিংয়ের, রোম্যান্টিক লিটারেচারের, পোয়েট্রির মধ্যে আমরা দেখেছি, সেই ফিচার্সগুলো, সেই অ্যাসপেক্টসগুলো আমরা এখানেও দেখতে পাচ্ছি, মানে প্রোজের মধ্যেও দেখতে পাচ্ছি। চার্লস ল্যাম্ব যেহেতু একজন রোম্যান্টিক রাইটার, রোম্যান্টিক প্রোজ রাইটার, ওনারও there is an emphasis, there is a insistence on subjectivity or individualism। মানে যেটা কিটসের ব্যাপারে আমরা দেখেছি, যে কিটস সবসময় নিজের ব্যাপারে কিছু একটা বলছে, নিজের সম্বন্ধে বলছে বা বলার চেষ্টা করছে যে ও কষ্ট পাচ্ছে, বা এটা আমরা শেলির মধ্যেও দেখেছি যে নিজের জীবনের ব্যাপারে, নিজের কষ্ট, বেদনা, দুঃখগুলো আমাদেরকে তারা বলছে। তো এইটা ল্যাম্বের মধ্যেও রয়েছে। ল্যাম্বও আমাদের তাদের নিজের লাইফের যে ট্র্যাজেডি, লাইফের যে ইস্যুস, প্রবলেমস, সেগুলো আমাদের সাথে শেয়ার করছে। এবং ল্যাম্বের লাইফটা খুব ট্র্যাজিক। ল্যাম্বের সিস্টার ম্যারি ল্যাম্ব, সে পাগল হয়ে যায়, এবং পাগল হয়ে গিয়ে সে নিজের মাকেই খুন করে দেয়, মানে ছুরি বসিয়ে দেয়। এবং চার্লস ল্যাম্ব সেই দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল, যাতে ম্যারি ল্যাম্বকে পুলিশে না ধরে বা ম্যারি ল্যাম্বকে কোনো জেলের মধ্যে না পড়া হয়। যদিও ল্যাম্বকে সেটার থেকে সে মুক্তি পেয়েছিল, কারণ ম্যারি ল্যাম্ব পাগল ছিল। পাগল অবস্থায় যদি কেউ, মানে কোনো পাগল যদি কোনো ব্যক্তিকে খুন করে, তখন সেই পাগলকে মানে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হয়। তো ম্যারি কেউ পাগলা গারদে পাঠানোর কথা হয়েছিল, কিন্তু চার্লস ল্যাম্ব সারা জীবন নিজে বিয়ে থা না করে
সে ম্যারি নিজের বোনের দেখাশোনা করাতেই নিজের সারা জীবনটাকে উৎসর্গ করে দেয়। ঠিক সেরকম, ঠিক যেমন কিটসও তার ভাই টম, যার টিউবারকিউলোসিস হয়েছিল, টিবি হয়েছিল, তো কিটসও সবসময় তার নিজের ভাইয়ের সেবা করার জন্য নিজের লাইফটাকে দিয়ে দেয় মোটামুটি, কারণ কিটসেরও পরে টিবি হয়ে যায়, কিটস তো টিবিতে মারা যায়। সো এই এই রোম্যান্টিক রাইটার্সদের একটা ব্যাপার ছিল যে দেয়ার লাইভস ওয়্যার কোয়াইট ট্র্যাজিক। অনেকেই অনেক সময় অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে গেছে, টাকা পয়সার সমস্যা থেকে শুরু করে নিজস্ব জীবনের সমস্যা। চার্লস ল্যাম্বো একজন মহিলাকে ভালোবাসতেন, অ্যালিস উইন্টারটন বলে একজন মহিলা ছিল, তাকে ভালোবাসতেন এবং তাকে প্রপোজও করেন, কিন্তু অ্যালিস প্রত্যাখ্যান করে এবং অ্যালিসের সাথে ল্যাম্বের বিয়ে হয়নি। যাই হোক, তো এইসব জিনিসগুলোকে মাথায় নিয়ে, এইসব জিনিসগুলোকে জীবনের থেকে নিয়ে কবিতা বা এসেগুলোর রসদ তিনি পান এবং এইসব বিষয়গুলোতে বা বিভিন্ন ধরনের বিষয়তে তিনি রিফ্লেকটিভ এসেজ লিখতে থাকেন। শব্দটা হচ্ছে রিফ্লেকটিভ থিঙ্কিং, ইউ হ্যাভ টু থিঙ্ক, মানে যেখানে ইমাজিনেশন, যেখানে সাবজেক্টিভিটি, যেখানে গল্পের ছলে একটা এসের ব্যাপারে বলা রয়েছে বা এসেটাকে লেখা হয়েছে, সেই সব জিনিসগুলোকে, সেই সব এসেগুলোকে আমরা রিফ্লেকটিভ এসে বলতে পারি বা আমরা ইমাজিনেটিভ এসে বলতে পারি। এবং অন্য রকমের অন্য যে রোম্যান্টিক পোয়েট্রিগুলো ছিল, রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে ইমাজিনেশনের ওপরে খুব জোর দেওয়া হতো, লাভ অফ নেচারের ওপরে জোর দেওয়া হতো। তো আমরা ল্যাম্বের কবিতা, এই ল্যাম্বের এসেগুলোর মধ্যেও কিন্তু লাভ অফ নেচার, লাভ ফর নেচার, তারপরে ইমাজিনেশনে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো সব আমরা দেখতে পাই। সো ল্যাম্বের সব থেকে বড় যে কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার, সেটা হচ্ছে যে ওর এসেজ অফ এলিয়া। এবং এই এসের মূল বিষয়বস্তু সবসময়ই হতো ল্যাম্বের নিজস্ব জীবন, ল্যাম্বের নিজস্ব এক্সপিরিয়েন্সেসগুলো। সে কিভাবে জীবনটাকে যাপন করলো, বা তার কোনো একটা জীবনে কোনো একটা সমস্যা রয়েছে, সেটাকে সে কিভাবে সামাল দিল বা সামাল দিতে পারলো না, সেটার থেকে কি কি ট্র্যাজিক ইনসিডেন্টস তার লাইফে ঘটলো, এইসব জিনিসগুলোকে নিয়ে ল্যাম্ব লিখছিল। আর ওর ওর প্রত্যেকটা এসের মধ্যেই খুব সাধারণ জীবন, মানে সাধারণ মানুষের যে জীবনটা, ও নিজেও একজন সাধারণ মানুষই ছিল, এবং সাধারণ মানুষের জীবনযাপন কেমন হয়, সেই জীবনে কি কি থাকে, কেমনভাবে সাধারণ মানুষরা বেঁচে থাকে, কি কাজ করে না করে, এগুলো সবই ওর এসেতে উঠে আসে। সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের সমস্যা, সেগুলো সব উঠে আসে। আর আমরা রোম্যান্টিক পোয়েট্রি শুরু করার আগেও এটা দেখেছিলাম যে রোম্যান্টিক পোয়েট্রিতেও সাধারণ মানুষের ব্যাপারে, কমন পিপলদের ব্যাপারে অনেক কিছু বলা থাকে, কমন পিপলদের লাইফের ব্যাপারে মেনশন করা থাকে। লাইক রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক প্রোজ বাই চার্লস ল্যাম্ব ইজ অলসো অ্যাবাউট দ্য কমন পিপল, যেটা ওয়ার্ডসওয়ার্থও বলেছিল যে ম্যান স্পিকিং টু মেন। ঠিক সেরকমই এখানেও, মানে চার্লস ল্যাম্বের এসেগুলোর মধ্যেও সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের ব্যথা, সাধারণ মানুষের এক্সপিরিয়েন্সেসগুলো, সেগুলো সবই আমরা দেখতে পাচ্ছিলাম। আর দেখছি বাকি চারজনই মিটিংটা লিভ করলো কেন? মানে তোমরা কি কলেজে রয়েছো না মানে বাড়ি থেকে করছো? প্রীতিকণা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু পাচ্ছি। তো
বাকি লোকজন চলে গেল কেন? স্যার এটা আসলে আমরা আজকে কলেজে এসেছি, আর ওদের না নেট নেই, আর আমার হটস্পট থেকে চলছে, কিন্তু হঠাৎ করে ফোন প্রচন্ড হিট হয়ে যাওয়ার কারণে হটস্পট হয়ে গেছে, সেজন্য ওরা আমার ফোন থেকে শুনছে আর জয়শ্রীর ফোন থেকে। আচ্ছা আচ্ছা, জয়শ্রীও লাইনে নেই, তবে যদি অসুবিধে হয় তাহলে আমরা পরেও এটাকে কন্টিনিউ করতে পারি, মানে যখন বাড়িতে থাকবে বা নেটের কোনো অসুবিধা হবে না। বলছি শোন না, তাহলে কি করবি, এখন হুম। করবি ক্লাসটা না স্যার পরে নেবে? স্যার আমরা একসাথে আসছি তো, আপনি তাহলে কন্টিনিউ করুন, আমরা শুনে নিচ্ছি একসাথে আসছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম যে চার্লস ল্যাম্বের মানে চার্লস ল্যাম্বের এসেগুলোর মধ্যে এগুলো আমরা পাবো। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এসেস, যেটাকে অনেক অনেক সিলেবাসে রাখা হয়, ইংলিশ লিটারেচারের সিলেবাসেও বেশিরভাগ সময় এই দুটো এসেই থাকে। একটা হচ্ছে ড্রিম চিলড্রেন, স্বপ্নের সন্তান, ড্রিম চিলড্রেন। আর একটা হচ্ছে সুপার অ্যানুয়েটেড ম্যান। ড্রিম চিলড্রেন আর সুপার অ্যানুয়েটেড ম্যান, এই দুটো খুব বিখ্যাত এসে চার্লস ল্যাম্বের। এবং এই দুটো এসেকে বলা যেতে পারে যে চার্লস ল্যাম্বের প্রতীক বলে আমরা মানতে পারি, যে চার্লস ল্যাম্বের প্রতীকী যে লেখাগুলো, চার্লস ল্যাম্বের প্রতীকী যে এসেস, সেগুলোকে আমরা বলতে পারি যে এই দুটো এসে, অনেক এরকম এসে আছে, কিন্তু এই দুটো এসেকেই ভাবা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট এসেস বাই চার্লস ল্যাম্ব। তো তোমাদের প্রশ্ন এরকম করে হতে পারে যে নেম এনি টু এসেস, দুটো, যে কোনো দুটো এসের নাম বলো। তাহলে তোমরা এই দুটো এসের নাম বললে, ড্রিম চিলড্রেন আর দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। যে নোটসগুলো তোমাদেরকে দিয়েছি সেটার মধ্যে এগুলো থাকবে, বাট তাও আমি এখানে লিখে দিচ্ছি। ড্রিম চিলড্রেন, একটা সাবটাইটেল আছে, রেভারি, আর দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। সুপার অ্যানুয়েটেড ম্যান মানে হচ্ছে রিটায়ার্ড ম্যান, যে রিটায়ার করে গেছে, ঠিক আছে? তো ড্রিম চিলড্রেনে ল্যাম্ব এটা বলার চেষ্টা করছে বা এটা বলছে যে যদি ওর সন্তান হতো তাহলে ওর সন্তানরা কেমন হতো, ওর সন্তানদের কেমন দেখতে হতো, বা ওর সন্তানরা কি কি করতো। ওর দুটো, ও বলছে যে দুটো সন্তান ওর ছিল বা হতে পারতো, ইমাজিন করছে ও, ও স্বপ্ন দেখছে যে অ্যালিস আর টম, ছেলেটার নাম বোধহয় টমই ছিল, মানে ছেলে আর মেয়েও দেখছে স্বপ্নে। এবং এটা খুব প্যাথেটিক যে ও স্বপ্নে বাচ্চাদেরকে দেখছে। সাধারণত আমরা স্বপ্নে সেই জিনিসগুলো দেখি যেগুলো আমরা আসল জীবনে পেতে পারি না, পেতে চাই কিন্তু পেতে পারি না। তো এই এই বিষয় বা সেটা বলতে গিয়ে সে নিজের ছোটবেলায় চলে গেল। তো আমরা সেই রোম্যান্টিক ফিচারটা আবার দেখতে পাচ্ছি, যেখানে রাইটার অনেক সময় চলে যাচ্ছে নিজের পাস্টে, এবং এই পাস্টে চলে যাওয়াটা এক ধরনের এসকেপিজম ফ্রম দ্য প্রেজেন্ট প্রবলেমস। যে প্রেজেন্টে যে সমস্যাগুলো আছে, একাকিত্বতা আছে বা অন্য ধরনের কোনো সমস্যা রয়েছে, সেগুলোর থেকে পালিয়ে পালিয়ে সবসময় কোনো একটা অন্য জায়গায়, কোনো একটা অন্য যুগে, কোনো একটা অন্য সময়ের আশ্রয়ে চলে যাওয়াটা একটা রোম্যান্টিক ফিচার, খুব ইম্পর্টেন্ট রোম্যান্টিক ফিচার বলা যেতে পারে। কিটস করেছে, শেলি করেছে, ওয়ার্ডসওয়ার্থ করেছে এরকম। এবার চার্লস ল্যাম্বের মধ্যেও আমরা দেখছি। অবশ্যই চার্লস ল্যাম্ব, কিটস, ওয়ার্ডসওয়ার্থ এদের মোটামুটি সমসাময়িক, স্পেশালি কোলরিজের, অ্যান্ড হি ওয়াজ আ ফ্রেন্ড টু কোলরিজ, কোলরিজের বন্ধুও ছিল। সুপার অ্যানুয়েটেড ম্যানে ওর রিটায়ারমেন্টের কথা বলছে, যে রিটায়ারমেন্ট করার পরে ওর 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 কি হলো, রিটায়ারমেন্টটা ওর কাছে কেমন মনে হলো,
এরকম সব জিনিসগুলো বলছে। ও বলছে যে এমন একজন ব্যক্তি যাকে 37 বছর একটা কালো অন্ধকার ঘরে কাজ করতে, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতেই সবসময় ব্যস্ত রাখা হয়েছে, তার কাছে স্বাধীনতাটা একটা অদ্ভুত জিনিস, মানে রিটায়ারমেন্টটা একটা অদ্ভুত জিনিস। স্বাধীনতা দিয়েও কি করবে ও বুঝে উঠতে পারছে না। তো এই এক্সপিরিয়েন্সটা, এটা খুব মানে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হতে পারে, যে আমাদেরও এরকম হয় যে যে জিনিসটা আমরা খুব মন থেকে চাই, সেই জিনিসটা যখন আমরা পেয়ে যাই, তখন সেই জিনিসটাকে নিয়ে কি করব সেটা অনেক সময় আমাদের কাছে ক্লিয়ার হয় না। যেমন কোভিডের আগে আগে আমরা চাইতাম যে কলেজ যাব না, মানে কলেজ যাতে না যেতে হয়, বাড়িতেই থাকবো। সেটা কোভিড হওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে বাড়িতেও বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না, এবং ব্যস্ততার মধ্যে জীবনটাকে রাখলেই সেটার একটা, মানে সেটা একটা সুফল হয়। না হলে আমরা বোর হয়ে যেতাম যে বাড়িতে বসে বসে কি করব আর কি। তো সুপার অ্যানুয়েটেড ম্যানেও চার্লস ল্যাম্ব ওই জিনিসটাকেই বলছে যে মানে ও চাইতো যে ও নিজের জন্য একটুখানি সময় বার করতে পারুক। সারাক্ষণ কাজ করছে, রোজগারের দায়ে ঘুরে বেড়াচ্ছে, তার থেকে ভালো যদিও কিছু কাজ করতে পারতো, সরি, যদি একটুখানি রেস্ট নিতে পারতো, রিটায়ারমেন্টের পরে হোক বা চাকরিটা ছেড়ে দিক হোক। তো সেটার পরে ওর যে কি দশা হলো সেইটাও আমাদের সাথে শেয়ার করছে। চার্লস ল্যাম্বের ব্যাপারে এর থেকে বেশি বলার কিছু নেই। জাস্ট ছোটোখাটো এই কোয়েশ্চেন্সগুলো আসতে পারে, যেমন এসেজ অফ এলিয়া 2 নম্বরের কবে পাবলিশ হয়েছিল, এসেজ অফ এলিয়া বা টেলস ফ্রম শেক্সপিয়ার কে কে লিখেছিল। টেলস ফ্রম শেক্সপিয়ারের ট্র্যাজিক যে স্টোরিজগুলো, মানে ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, কিং লিয়ার, এইগুলো মানে যেগুলো ট্র্যাজেডি, সেগুলোকে অ্যাডাপ্ট করেছিল হচ্ছে চার্লস ল্যাম্ব। আর কমেডি যেগুলো, মার্চেন্ট অফ ভেনিস বা অন্য যে কমেডিগুলো ছিল শেক্সপিয়ারের, সেগুলো ম্যারি ল্যাম্ব করেছিল। তো এই 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 ধরনের প্রশ্ন আসতে পারে। এবং চার্লস ল্যাম্ব অ্যাজ আ রোম্যান্টিক রাইটার 10 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য আসতে পারে। তবে আমি জানি না গত বছর চার্লস ল্যাম্বের থেকে কোনো প্রশ্ন এসেছিল কিনা, আমার কাছে কোয়েশ্চেন পেপারটা এই মুহূর্তে নেই, বাট তোমরা দেখে নিতে পারো যে চার্লস ল্যাম্বের থেকে কোনো কি ধরনের কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে, তো যাই হোক, আমরা কোয়েশ্চেন্স নিয়েও পরে আলোচনা করব। চার্লস ল্যাম্বের পরে আসছে হচ্ছে হার্ডি। যদিও চার্লস ল্যাম্বের পরে অনেক অন্য পোয়েটস, রাইটার্স, অনেক বড় বড় লোকেরা ছিল, যেমন আমি এক্সপেক্ট করেছিলাম যে ভিক্টোরিয়ান এজের জন্য হার্ডিকে না দিয়ে ডিকেন্সকে দেবে, চার্লস ডিকেন্সকে। কিন্তু যদি চার্লস ডিকেন্স না থাকে, বা রবার্ট ব্রাউনিং, টেনিসন, এরা যদি না থাকে, তাহলে নেক্সট হার্ডি। টমাস হার্ডি বেসিক্যালি একজন নভেলিস্ট। 5টা বা 6টা উনি নভেল লেখেন, এবং ওনার জন্মের কালটা এবং ওনার কাজ করার যে সময়টা, সেটা ভিক্টোরিয়ান এজ আর মডার্ন এজের মাঝামাঝি। না ভিক্টোরিয়ান কমপ্লিটলি, না মডার্ন। এবং উনি প্রথমে কিন্তু কবিতা লিখতেই বেশি ভালোবাসতেন, কবিতাই লিখতেন বেশিরভাগ সময়। আর ওনার কবিতাগুলো অনেকগুলো বেশ ভালো আর কি। তার মধ্যে উল্লেখ করা যায় হচ্ছে ডার্কলিং থ্রাশ বলে একটা কবিতার ব্যাপারে, যেটা উনি, থ্রাশ এক ধরনের পাখি। তো ডার্কলিং থ্রাশ বলে কবি কবি ওনার মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট poems, but he is actually known to be a novelist. ওনাকে কিন্তু নভেলিস্ট হিসেবেই আমরা চিনি, ওনাকে আমরা পোয়েট হিসেবে চিনি না। ওনার খুব বেশি কবিতা আমরা পড়িনি, বা মানে পড়ানো হয় না সাধারণত, কিন্তু ওনাকে নভেলিস্ট হিসেবেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিনে থাকি। তা নভেলিস্টের এবার রোম্যান্টিক এজ যেহেতু একটা খুব ইম্পর্ট্যান্ট এজ, ওইখান থেকে মোটামুটি 4টে বা 5টা লেখক মেনশন করা হয়েছে, অথচ ভিক্টোরিয়ান এজ রোম্যান্টিক এজের তুলনায় অনেকটা বৃহৎ একটা সময়, কিন্তু সেখান থেকে একটাই
রাইটারকে নেওয়া হয়েছে, তাও একজন নভেলিস্টকে, তার নাম টমাস হার্ডি। তো আমাদেরকে এটা জানা উচিত যে ভিক্টোরিয়ান এজের ফিচার্সগুলো কী কী, হোয়াট আর দ্য ফিচার্স অফ ভিক্টোরিয়ান এজ। যেমন রোম্যান্টিক এজের কিছু ফিচার্সের ব্যাপারে আমরা জেনেছি, তেমনি ভিক্টোরিয়ান এজের কী কী ফিচার্স আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে হার্ডির অবস্থানটা কোথায়, ওয়্যার ডাজ হার্ডি স্ট্যান্ড ইন টার্মস অফ ভিক্টোরিয়ান, লেট ভিক্টোরিয়ান রাইটিং। ভিক্টোরিয়ান এজের লেখা বা ভিক্টোরিয়ান এজ যখন চলছে ইংল্যান্ডে, সেটা কোন সময়, কেউ একজন বলো, মানে প্রীতিকণাই বলতে পারবে, কারণ অন্য লোকেদের আওয়াজ হয়তো শুনতে পাবো না। প্রীতিকণা বলো, ভিক্টোরিয়ান এজ কবে থেকে কবে? দেখছো না আবার সিঁড়িগুলো তোমরা? 1837 থেকে নিয়ে 1901 অবধি, 1837 থেকে নিয়ে 1901। 1837 এ কেমন কি হলো, যেটা মানে যেটার জন্য আমরা বলতে পারি যে ভিক্টোরিয়ান এজ শুরু হয়েছে? এলিজাবেথেন এজের মতনই। বলো প্রীতিকণা, কেন ভিক্টোরিয়ান এজকে আমরা ভিক্টোরিয়ান এজ বলছি? বলো, কেটে গেল। ভিক্টোরিয়া জন্মেছিল বলে? ভিক্টোরিয়া জন্মেছিল তা নয়, ভিক্টোরিয়া রানী হয়েছিল। যেভাবে এলিজাবেথেন এজে রানী এলিজাবেথ সিংহাসনে আসেন, ঠিক সেরকমই যখন ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া সিংহাসনে আসেন, রানী হন, তখন থেকে ওই 1837 থেকে ওই এজটাকে ধরা হয় ভিক্টোরিয়ান এজ। আর এটা চলে হচ্ছে ততদিন না রানী মারা যাচ্ছে, 1901 অবধি। তো এই এজটাকে ভিক্টোরিয়ান এজ বলা হচ্ছে, এই 60-70 বছর মতন যে সময়টাকে এই ভিক্টোরিয়ান এজ বলা হয়। এবার ভিক্টোরিয়ান এজ ফিচার্সগুলো কি? প্রথম ফিচার হচ্ছে যে কবিতা অতটা ডেভেলপ করেনি যতটা রোম্যান্টিক এজে ডেভেলপ করেছে। কবিতার জায়গায় গদ্য, কবিতার জায়গায় প্রোজ, instead of poem, prose became very পপুলার। এখন যেমন, এখন তো আর কেউ বই পড়ে না, নভেল খুব কম লোকেই পড়ে, শর্ট স্টোরি কম লোকে পড়ে, এখন সবাই টিভি দেখে, বিকজ ইটস আ মেইন ফর্ম অফ এন্টারটেনমেন্ট। টিভি, ফোন, টিভিও কেউ দেখে না আজকাল, আর ফোন দেখে সবাই। তো এটা এন্টারটেনমেন্ট, মানে লিটারেচার, আমরা বাধ্য হচ্ছি লিটারেচারটাকে পড়ার জন্য, লিটারেচারটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করার জন্য। কিন্তু লিটারেচার বেসিক্যালি লেখা হয়েছিল হচ্ছে পড়ে সেটার আনন্দ নেওয়ার জন্য, ফর এন্টারটেনমেন্ট। তো ইন ভিক্টোরিয়ান এজ, প্রোজ or novels became very important, very popular means of entertainment. সবাই নভেল পড়তে শুরু করলো, কবিতা অত আর লোকে পড়লো না, সবাই নভেল পড়তে শুরু করলো। Everybody started to read novels. এটার পেছনে কারণটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সাকসেসফুল হওয়ার ফলে মানুষের কাছে মানুষ বেশি সময় পেয়ে গেল নিজের জন্য কাটাবার সময় পেল। they got more time to spend for themselves. কারণ আগে যারা
মাঠে কাজ করতো, তোমরা তোমাদের মধ্যে লোকে জানবে যদি কারোর বাবা বা মা বা তোমরা নিজেরা যদি কোনো সময় মাঠে কাজ করে থেকে থাকো, তাহলে প্রচুর সময় লাগে, খুব লেবার ইন্টেন্সিভ এগ্রিকালচার। হ্যাঁ, মেশিন দিয়ে হয় ঠিকই অনেক কিছু এখন, কিন্তু তখনকার সময় মেশিন অত ছিল না, তো খুব খাটাখাটনি করতে হতো। পড়াশোনা করার জন্য, মানসিক বিকাশের জন্য খুব একটা সময় মানুষ পেত না। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে ফ্যাক্টরিতে লোকে কাজ করতো 8 ঘন্টা 10 ঘন্টা, বাকি অনেকটা সময় পড়ার জন্য পেয়ে যেত। এক। দুই হচ্ছে মেকানিক্যাল বা মেকানিক্যাল জিনিসগুলো ডেভেলপ হতে শুরু করার ফলে একটা দুটো বইয়ের জায়গায় বা হাতে লেখা বইয়ের জায়গায়, সেটা অবশ্য অনেক দিন ধরেই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে সেটা অনেকটা বেড়ে গেল ব্যাপারটা, যে অনেক বই একসাথে পাবলিশ হতে শুরু করা গেল, সাপ্লাইটা অনেক বেড়ে গেল। সাপ্লাইটা বেড়ে যাওয়ার ফলে প্রাইসটা কমে গেল। প্রাইসটা কমে যাওয়ার ফলে অনেক শিক্ষিত কিন্তু কম রোজগার করছে এরকম লোকজনও কিন্তু নভেলস পড়তে পারলো, নভেলস গুলোকে, নভেলের স্বাদ নিতে পারলো, কারণ সবাই কবিতা সেভাবে বুঝতে পারবে না, কবিতা বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু প্রোজটা তুলনামূলক কবিতার থেকে অনেক ক্ষেত্রেই সহজ বলে মানুষের মনে হয়। তো তাই জন্য কবিতার জায়গায় তারা এবার প্রোজটাকে বেশি গুরুত্ব দিল। তো সোশিও ইকোনমিক রিজন ইজ অলওয়েজ রেসপন্সিবল, ইজ অলওয়েজ there behind some changes in literature. লিটারেচারে যখনই কোনো পরিবর্তন হয়, তার পেছনে সোশিও ইকোনমিক, রিলিজিয়াস, পলিটিক্যাল কিছু না কিছু একটা বড় রকমের কোনো একটা কিছু থাকে আর কি। তো এখানেও তাই, এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, এগুলো সব জিনিসই রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ প্রোজ, অ্যান্ড প্রোজ ইন দ্য ফর্ম অফ নভেল। নভেলটা ডেভেলপ করলো প্রোজের মাধ্যমে, প্রোজের জন্য, প্রোজের থেকে। তা সেখান থেকেই টমাস হার্ডিরও নভেল লেখার ব্যাপারটা আসছে। টমাস হার্ডির কিছু ফিচার্স, এটা একটা ফিচার হয়ে গেল যে ডেভেলপমেন্ট অফ নভেল কেন হলো, এবং সেটার পেছনে হার্ডি কেনই বা নভেল লিখলো। ভিক্টোরিয়ান এজ আনলাইক রোম্যান্টিক এজে কি ছিল, কবি সবসময় নিজের লাইফ, নিজের প্রবলেমস, নিজের ইস্যুজের ব্যাপারেই লিখত। কিন্তু ভিক্টোরিয়ান এজে আবার জিনিসটা একটুখানি পাল্টে গেল। যেমন নিও ক্লাসিক্যাল এজে হয়েছিল যে রাইটাররা ইয়ের ব্যাপারে লিখতো, সোসাইটির ব্যাপারে লিখতো, সমাজের ব্যাপারে লিখতো, বিদ্রূপ করতো। ভিক্টোরিয়ান এজে বলবো না যে বিদ্রূপ ছিল না, ছিল, কিন্তু বিদ্রূপটাই মূল কাজ ছিল না লিটারেচারে। লিটারেচারের মূল কাজটা দেখা যেতে পারে ইন টার্মস অফ in Victorian age, সেটা হচ্ছে to describe the society, to portray the society, to show the society, সামাজিক একটা চিত্র নির্ধারণ করে দিত ভিক্টোরিয়ান লিটারেচার, যেটার মধ্যে হার্ডির নভেলও ইনক্লুডেড। একটা টার্ম খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো ভিক্টোরিয়ান এজে, সেটাকে বলা হচ্ছে রিয়েলিজম। আমি এইখানে চ্যাটে দিয়ে দিচ্ছি, অফকোর্স এটা রেকর্ডিং হচ্ছে, তোমরা পরবর্তীকালে ইউটিউবে ওটা দেখে নিতে পারবে। তো এটা একটা লেখার ধরন হয়ে দাঁড়ালো, রিয়েলিজম মানে যথার্থবাদ। আমি জানি না তোমাদের লিটারেচারে তোমরা অলরেডি কোনো বাংলা লেখকের যথার্থবাদী লেখা তোমরা পড়েছো কিনা। রিয়েলিস্টিক রাইটিং, রিয়েলিস্টিক আলাদা জিনিস, রিয়েলিজম একটা আলাদা তত্ত্ব আর কি। তো রিয়েলিজমে কি হচ্ছে
রিয়েলিজমে হচ্ছে যা আছে সেটাকে সেইভাবেই দেখানো, না তো সেটাকে খারাপ ভাবে দেখানো, না সেটাকে ভালোভাবে দেখানো, না তো গ্লোরিফাই করা আর না তো ডেপ্রিসিয়েট করা, দুটোর মধ্যে একটাও নয়। যেটা যেমন আছে সেটাকে তেমন দেখানো, এবং সোসাইটিটাকে যখন ডেসক্রাইব করা হচ্ছে, সোশ্যাল ম্যানার্স, কাস্টমস, ট্র্যাডিশনস, রিচুয়ালস, আচার নীতি, জীবনযাপন যখন দেখানো হচ্ছে, তখন এই স্টাইলটাকে ব্যবহার করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিয়েলিজম। পপুলার was very popular as a literary style in Victorian age. ভিক্টোরিয়ান এজে লিটারারি স্টাইল লেখার ধরন হিসেবে রিয়েলিজমটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর আমরা এটা এতদিন পড়তে পড়তে এটা জেনেছি, শিখেছি যে একটা এজ তার আগের এজটার সবসময় বিরুদ্ধে কথা বলে। মানে এই এজ যদি সুপারন্যাচুরাল, ইমাজিনেশন, নস্টালজিয়া, এসকেপিজমে বিশ্বাস করে, তাহলে আর একটা এজ তার উল্টো হয়ে যাবে, রিয়েলিস্টিক হয়ে যাবে, জীবনমুখী হয়ে যাবে, সোসাইটি, সোশ্যাল কাস্টমস অ্যান্ড নর্মসগুলোকে নিয়ে বেশি লেখালেখি করবে। তো ভিক্টোরিয়ান এজের ক্ষেত্রেও ঠিক সেটাই হলো। এটা রোম্যান্টিক এজের একদম অপোজিট। যদিও ভিক্টোরিয়ান লেখাগুলোর মধ্যেও, হার্ডির লেখাগুলোর মধ্যে সাধারণ ব্যক্তিদেরকে নিয়েই লেখা হয়েছে, কমন পিপল, কমন পার্সনস, এদেরকে নিয়েই লেখা হয়েছে। এমন নয় যে রাজা মহারাজাদের নিয়ে লেখা হয়েছে। কিন্তু তাদের মানে লেখকের জীবন থেকে আমাদের বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে যে ফিকশনাল ক্যারেক্টার্সগুলো ক্রিয়েট করা হয়েছে, সেই ক্যারেক্টার্সের জীবনটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি ওয়েন উই আর রিডিং দ্য নভেল। যখন নভেলটা পড়ছি তখন আমরা এই এই ক্যারেক্টার্সদেরকে, এই যে ক্যারেক্টার্সগুলো নভেলিস্ট তৈরি করেছে, সেই ক্যারেক্টার্সগুলোকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে? ভিক্টোরিয়ান এজে আর একটা ফিচার হচ্ছে যে টাসেল বিটুইন ডাউট অ্যান্ড ফেথ। টাসেল মানে হচ্ছে দড়ি টানাটানি। আমি এখানে লিখে দিচ্ছি, টাসেল বিটুইন ডাউট অ্যান্ড ফেথ। টাসেল বানানটা ভুল হয়েছে, ডাবল এল হবে, ডাবল এস হবে, টাসেল। টাসেল বিটুইন ডাউট অ্যান্ড ফেথ। টাসেল মানে টানাটানি, দড়ি টানাটানি, বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে। বিশ্বাস অবিশ্বাস, কিসের ওপর বিশ্বাস অবিশ্বাস? ভগবানের ওপরে বিশ্বাস এবং ভগবানের প্রতি অবিশ্বাস। তো ভগবানের প্রতি অবিশ্বাস হঠাৎ করে হলো কেন? একজন ভদ্রলোক, তোমরা এদের নাম নিশ্চয়ই শুনেছ, চার্লস ডারউইন। চার্লস ডারউইনের নাম শুনেছ? জানো ব্যক্তিটি কে, কি করেছিল? হ্যাঁ স্যার, চিনি। হ্যাঁ, ওনার লেখা বইয়ের নাম? না স্যার। অরিজিন অফ স্পিসিস। চার্লস ডারউইন একজন সায়েন্টিস্ট ছিলেন ভিক্টোরিয়ান এজে, এবং এই অরিজিন অফ স্পিসিস খুব ক্রুশিয়াল একটা সময় পাবলিশ হয় 1859-এ। এই বইটা পাবলিশ হওয়াতে ভিক্টোরিয়ান এজের যে মূল ডিবেটটা, সেই ডিবেটটা চালু হয়ে যায় যে আমরা কি বিশ্বাস করব কি করব না। কেন করব না? কারণ আমরা আগে ভাবতাম, বা অনেক ধর্মের মতে মনে করা হয় যে ভগবান নাকি আমাদেরকে বানিয়েছে, আমরা ভগবানের দ্বারা তৈরি, বা আমাদের ভগবানের মতনই দেখতে, মানে যেহেতু আমরা ভগবানের মূর্তিগুলোকে আমাদের মতন দেখতে বানিয়েছি, তাই জন্য আমরা মনে করি যে ভগবানকে অবশ্যই আমাদের মতনই দেখতে হবে। তো চার্লস ডারউইন এই অরিজিন অফ স্পিসিস বলে যে বইটা, যেটা 1859-এ পাবলিশ হয়েছে, এটা ছোট কোশ্চেনের 2 নম্বরের কোশ্চেনের জন্য আসতে পারে, সেখানে বলছে যে না, ভগবান কিছুই করেনি, আমাদের ভগবান তৈরি করেনি,
আমাদের প্রকৃতি তৈরি করেছে, এবং আমাদের উৎপত্তি হয়েছে একটা ইউনিসেলুলার, মানে সিঙ্গেল সেল, একটা সেল, ইউনিসেলুলার অর্গানিজমস থেকে। ইউনিসেলুলার একটা যাদের মধ্যে সেল আছে সেরকম ধরনের প্রাণীগুলোর থেকে, অ্যামিবা, ব্যাকটেরিয়া, ওইসবগুলোর থেকে আমাদের উৎপত্তি হয়। এবং আমাদের সবথেকে কাছের বংশধর, আমাদের সবথেকে কাছের রিলেটিভ হচ্ছে বাঁদর, এপস, শিম্প্যাঞ্জি। এই বইটা এবং প্রমাণ সহ যে কথাগুলো চার্লস ডারউইন লিখেছিল সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় ভিক্টোরিয়ান এজে, কিন্তু মানে যারা সায়েন্টিফিক মাইন্ডেড বা যারা র্যাশনাল মাইন্ডেড, তারা আস্তে আস্তে এই ব্যাপারটাকে বুঝে গেল যে না, সত্যি আমাদের সাথে বাঁদরদের, শিম্প্যাঞ্জিদের অনেক মিল আছে। এবং চার্লস ডারউইন যেভাবে বলছে, আমরা হতে পারে আমরা সেইভাবেই তৈরি, বাঁদরদের থেকে আমাদের উৎপত্তি হয়েছে। তো এইটা হওয়ার পরে ভগবানের যে আমাদের লাইফে কাজটা, ভগবানের যে স্থানটা, সেটা আস্তে আস্তে চলে যেতে লাগলো। ভগবান যদি আমাদেরকে না বানিয়ে থাকে, যদি ভগবান বলে কোনো জিনিস না থাকে, তাহলে আমরা কেন চার্চের কথা শুনবো, কেন পণ্ডিতদের কথা শুনবো, কেন পুজো আচ্ছা করব? তবে এটা হওয়াতে কি হলো, মানুষের অনেক রকমের মানসিক যন্ত্রণা শুরু হলো। কারণ ভগবানের নাম করলে বা ভগবানকে দোষ দিলে বা ভগবানের নামে সবকিছু ছেড়ে দিলে আমাদের গিল্টটা কম হয়। আমাদের মানে আমরা মনে করি যে আমাদের দোষ নয়, বা আমাদের জন্য এটা হয়নি, ভগবান করেছে। ভালো হলেও ভগবানকে বলি ভগবান ভালো করেছে, আর খারাপ হলে তো অবশ্যই আমরা ভগবানকেই দোষ দেব, আমাদের দোষ আমরা দেখি না। তো মানুষ বড় একা হয়ে গেল, কারণ রিলিজিয়ান, ধর্ম আমাদেরকে অনেকটা এক করে রাখে বা রাখতো। ধরো চার্চে যাওয়া, সেখানে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে দেখা করা বা কথা বলা, বা এই যে বিভিন্ন ধরনের যে ধার্মিক যে অকেশনসগুলো হয়, মেলা টেলা, দুর্গাপুজোর মেলা ইত্যাদি সব হয়, এগুলোতে আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে আমাদের দেখা হয় এবং আমরা বন্ধুত্ব বাড়াই, বা আমাদের মানে কুটুমটা চলে আর কি, আমাদের রিলেশনশিপসগুলো এইভাবে চলে। কিন্তু যদি ধর্ম ব্যাপারে আমরা উদাসীন হয়ে যাই, ধর্মতে বিশ্বাস না করি, তাহলে ধার্মিক যে এই ইনস্টিটিউশনগুলো আছে এগুলোতে আমরা যাওয়া বন্ধ করে দেবো, আমরা সেগুলোকে মানবো না, এবং তাতে মানুষ একা হয়ে গেল, পেসিমিস্টিক হয়ে গেল, নিরাশাবাদী হয়ে গেল। অ্যান্ড টমাস হার্ডি ইজ আ ভেরি পেসিমিস্টিক কাইন্ড অফ আ পার্সন, খুবই নিরাশাবাদী একজন ব্যক্তিত্ব। এবং তার বেশিরভাগ নভেলেই দেখা যাচ্ছে যে মানুষ মারা যাচ্ছে, একা একা হয়ে যাচ্ছে, পরিবারের থেকে বা সমাজের থেকে সে তার বিচ্যুতি হচ্ছে, এরকম ধরনের জিনিসগুলো হার্ডির নভেলে খুব পাওয়া যায়। তবে বিশ্বাস এবং অবিশ্বাস, ভগবানের ওপর বিশ্বাস অবিশ্বাস, এই যুদ্ধটা, এই টানাটানিটা ডিফাইন করে ভিক্টোরিয়ান লাইফকে। কেউ কেউ বিশ্বাস করছে, কেউ কেউ বিশ্বাস করছে না, আবার কোনো সময় একজন মানুষ বিশ্বাস করছে, আবার আরেকজন সেই মানুষটাই আবার বিশ্বাস করছে না। তো এই থিমটার ওপরে অনেক স্টোরি তো কম, বাট নভেল, পোয়েমস, এগুলো অনেক লেখা হয়। ঠিক আছে, ইট ওয়াজ আ ম্যাসিভ থিম, ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট থিম ইন ভিক্টোরিয়ান লাইফ অ্যান্ড লিটারেচার। আবার আর একদিকে ভিক্টোরিয়ান এজে উপনিবেশবাদ, ইম্পিরিয়ালিজম চরমে উঠে যায়। সব জায়গায় ইংল্যান্ডের পতাকা, ইংল্যান্ডের যোদ্ধারা, সৈন্যরা লাগিয়ে দিয়েছে, পলিটিশিয়ানসরা কন্ট্রোল করছে। অলমোস্ট হাফ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ইংল্যান্ড। ইন্ডিয়া থেকে শুরু করে আফ্রিকার অনেকগুলো দেশ, সাউথ ইস্ট এশিয়া, অনেক অনেক জায়গা ইংল্যান্ডের আওতায় চলে আসলো, ইংল্যান্ডের ক্ষমতায় চলে আসলো। সেটারও একটা প্রতিফলন
ভিক্টোরিয়ান লিটারেচারে আমরা দেখছি বারবার ইন্ডিয়ার নামটা আসছে। ইন্ডিয়াতে সেটেল হয়ে যাওয়া, অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যাওয়া, ইন্ডিয়াতে যাওয়া, ইন্ডিয়ার সাথে রিলেশন, এসব এরকম ধরনের অনেক কথা আমরা দেখতে পাচ্ছি। পোস্ট কলোনিয়ালিজম যেটাকে বলে, উপনিবেশবাদ, উত্তর উপনিবেশবাদ, সেটার অনেকগুলো থিম ভিক্টোরিয়ান লিটারেচারে পাওয়া যাচ্ছে। যদিও হার্ডির মধ্যে আমি যে দুটো নভেল পড়েছি সেইখানে উপনিবেশবাদ সেইভাবে আমি দেখতে পাইনি, বাট মেবি আমি ভুলও হতে পারি, হয়তো ছিল, আমি খুঁজে উঠতে পারিনি। কিন্তু অনেক অন্য নভেলগুলোর মধ্যে, অনেক অন্য কবিতার মধ্যে এই জার্নি করা, অন্য একটা জায়গায় যাওয়া, উপনিবেশবাদ, নতুন কালচার, এগুলোর সাথে একটা এগুলো একটা থিম, মেজর থিম আর কি। ভিক্টোরিয়ান এজের আর একটাও ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা ভিক্টোরিয়ান এজকে ডেসক্রাইব করে, সিগনিফাই করে, সেটা হচ্ছে হিপোক্রেসি। ভিক্টোরিয়ান হিপোক্রেসি। হিপোক্রেসির এক্স্যাক্ট বাংলাটা আমি ঠিক এখনো জেনে উঠতে পারিনি, বাট ওটাকে আমি জ্ঞান পাপী হওয়া বা জ্ঞান পাপীদের হিপোক্রিট বলা যেতে পারে। হিপোক্রিট হচ্ছে এমন একজন ব্যক্তি যে নিজে যে অন্যায়টা করছে বা নিজে কোনো একটা খারাপ কাজ করছে আর অপরকে সেই কাজটা করতে বারণ করছে বা বিরত থাকতে বলছে। ধরো আমি বিড়ি সিগারেট খাচ্ছি আর তোমাদেরকে বলছি বিড়ি সিগারেট খাওয়া খুব খারাপ, তো আমি হলাম হিপোক্রিট। এরকম হিপোক্রিট আমাদের সমাজে এই মুহূর্তে অনেক আছে, যারা নিজেরা অন্যায় করে, নিজেরা বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়াচ্ছে, অথচ অন্যদেরকে বলে খারাপ কাজ করো না, খারাপ কাজ করলে পাপ হবে, এই হবে, তাই হবে, এইসব। তো ভিক্টোরিয়ান এজে এই জিনিসটা ভীষণ মাত্রায় ছিল, এবং ভিক্টোরিয়ান মোরালিটি, যেটা ভিক্টোরিয়ান ঠিক ভুলের নীতি, মোরালিটি, সেইটা অ্যাকচুয়ালি আমাদের দেশে ওরাই এসে চাপায়। এই যে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যে আমাদের এত বাড়াবাড়ি আমাদের দেশে, জাতি ধর্ম থেকে হোক বা সেক্সুয়ালিটি নিয়ে হোক, এই যে এত রাগ ঢাক, এই যে এত মানে রহস্য তৈরি করা, এটা থ্যাঙ্কস টু ভিক্টোরিয়ান পিপল অ্যান্ড ভিক্টোরিয়ান হিপোক্রেসি। ওই সময় আমাদের দেশের সব বেশিরভাগ নিয়মগুলো তৈরি হয়। দেখবে অনেক, তোমাদের মধ্যে কেউ যদি ওকালতি বা উকিলদের চেনাশোনা থাকে বা কোনো সময় দেখো অনেক এরকম রুলস আছে, লজ আছে, যেগুলো 1877, 1875, 1886 এইসব সময়ে তৈরি হওয়া। আমাদের দেশের আইন ওরা তৈরি করেছিল, তো ওদের হিসাব মতন, এবং ওদের সমাজটা তখন ছিল হচ্ছে ওই হিপোক্রিট, ওই জ্ঞানপাপী দের দিয়ে পরিপূর্ণ, ভর্তি, যে ওরা খারাপ কাজ করবে কিন্তু ওরা অন্যরা কিছু ওই কাজটাই করলে সেটাকে বলবে ভীষণ পাপ, ভীষণ খারাপ জিনিস। এরকম ধরনের থিম বা এরকম ধরনের কিছু আইডিয়াস, ক্যারেক্টার্স হার্ডির নভেলেও আছে, এবং সেগুলোকে আমরা লিটারেচারের মাধ্যমেই আমরা অনেক সময় ভিক্টোরিয়ান এজের হিপোক্রেসি, ভিক্টোরিয়ান এজের হিপোক্রিটিক্যাল পিপল, মানুষদেরকে চিহ্নিত করতে পারি বা চিনতে পারি। তো এইগুলো হচ্ছে তোমার ভিক্টোরিয়ান এজের ফিচার্স, লিটারারি ফিচার্স, মানে যেটা সমাজে হচ্ছে সেটার অফকোর্স একটা ইম্প্যাক্ট লিটারেচারের ওপরে পড়বেই। সেটার একটা উদাহরণ হচ্ছে যে তোমরা যদি হার্ডির নভেল পড়ো, হার্ডির নভেলগুলোর মধ্যে অনেকগুলো বিয়ে থা দেখানো হয়, কার্টশিপ দেখানো হয়, প্রেম প্রেম করা দেখানো হয়, কিন্তু একবারের জন্য সেক্সুয়াল ইন্টারকোর্স বা মিলনের ব্যাপারটা, সেক্সুয়াল যে অ্যাক্টস, সেটার ব্যাপারে একটাও কথা নেই। এটাকেই বলা যেতে পারে হিপোক্রেসি। তুমি দেখাচ্ছ যে সাধারণ জীবনটাকে দেখাচ্ছ, জীবনটাকে তুলে ধরছো, রিয়েলিজম ব্যবহার করছো, যথার্থবাদ ব্যবহার করছো, অথচ তুমি একটা এমন ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে দিচ্ছ যেটা খুবই রিয়েলিস্টিক আমাদের সোসাইটিতে। তাহলে কিসের রিয়েলিজম? সেটা একটা ক্রিটিসিজম আর কি। মানে যেমন রোম্যান্টিক এজের বিরুদ্ধে একটা ক্রিটিসিজম হচ্ছে যে তারা পলায়নবাদী বা পলায়ন করতে ভালোবাসে বা পলায়ন করে,
সমস্যার সম্মুখীন না হয়ে, লড়াই না করে তারা পলায়ন করে, ঠিক সেরকমই ভিক্টোরিয়ান এজের ব্যাপারেও এইটা বলা হচ্ছে যে রিয়েলিজম বলছে কিন্তু অ্যাকচুয়ালি অনেক এরকম জিনিস আছে যেগুলোর ব্যাপারে ওরা কথাই বলতে চাইছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে সেক্সুয়ালিটি। হার্ডির নভেল বলো বা ডিকেন্সের নভেল বলো, ওখানে ম্যাচিওর অ্যাডাল্ট পার্সনসদের দেখানো হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিউম্যান লাইফ, সেক্সটাকে কমপ্লিটলি ইগনোর করছে, কমপ্লিটলি বাদ দিয়ে চলে যাচ্ছে, যেটা মডার্ন নভেলসগুলোতে নয়। মডার্ন নভেলসগুলোতে সেক্সটাকে অ্যাজ ইট ইজ দেখানো হচ্ছে, যা আছে তাই দেখানো হচ্ছে, বা ওয়েব সিরিজগুলোতে যেমন এখন দেখানো হয়, যদিও সেটা ওয়েব সিরিজের সাথে তুলনা করছি না নভেলের, কিন্তু ওয়েব সিরিজে যথার্থ যেটা সেটা সবসময় যে দেখানো হয় তা নয়, মানে আননেসেসারিলিও সেক্সুয়াল সিনসগুলোকে দেখানো হয় যাতে অডিয়েন্স দেখে, সেটা নয়, বাট যেখানে প্রয়োজন সেই জায়গাটাকেও হার্ডি বা হার্ডির মতন যে অন্য ভিক্টোরিয়ান নভেলিস্টরা আছে তারা গ্লস ওভার করেছে, ঠিক আছে। তো এই টার্ম, এই মানে হার্ডির দিক থেকে, হার্ডির থেকে 2 নম্বরের বা 5 নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো এটা হতে পারে যে হার্ডির নভেলগুলোর নাম বলো, 2 বা 3 বা 4টে নভেলের নাম বলো যেটা ইন্টারনেটে অলমোস্ট অলওয়েজ অ্যাভেলেবল, বাট রিটার্ন অফ দ্য নেটিভ, মেয়ার অফ ক্যাস্টারব্রিজ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, টেস অফ ডাবাভিলস, এই 4টে তোমরা নাম দিয়ে দিতে পারো। এগুলো মানে হার্ডি টাইপ করলেই এই নভেলগুলো উইকিপিডিয়াতে চলে আসবে, সেগুলো আমি আর তোমাদের লিখিয়ে দিচ্ছি না, বা শর্ট কোয়েশ্চেন্সের মধ্যে মনে হয় হার্ডির ব্যাপারে আছে। আর ব্রড কোয়েশ্চেন একটাই হতে পারে, সেটা হচ্ছে যে হার্ডির কি যোগদান ছিল, হোয়াট ওয়াজ হার্ডিজ কন্ট্রিবিউশন টু ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান লিটারেচার, ঠিক আছে। তো এইটাই এটা হার্ডির ব্যাপারে। বা এখানে আরেকটাও প্রশ্ন হতে পারে যে হার্ডির হার্ডি অ্যাজ আ ভিক্টোরিয়ান নভেলিস্ট, তো ভিক্টোরিয়ান লিটারেচারের যে ফিচার্সগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বললাম, সেগুলোকে তোমরা ব্যবহার করে হার্ডির মানে হার্ডির পার্সপেক্টিভে দেখাবে যে হার্ডি ও এই ধরনের জিনিসগুলো বিশ্বাস করতো, হার্ডি পেসিমিস্ট ছিল, হার্ডি হিপোক্রেট ছিল, হার্ডি রিয়েলিজম ব্যবহার করতো, এরকম এরকম এই জিনিসগুলো বলে তোমরা আনসারটাকে করতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে হার্ডি অবধি থাক, নেক্সট দিন এলিয়েটটা করলেই আশা করি শেষ হয়ে যাবে। হ্যাঁ কৃতিকণা বলো, কিছু বলছো? ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে তোমরা মিটিং লিভ করো।